ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। আজ আমার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জাহানারা পারভিন। 10 মিনিট শোয়ের আজকের আলোচনার বিষয় বিএনপির আন্দোলন ও শরিক দলগুলোর অবস্থান। জাহানারা, ভালো আছেন? ভালো আছে। আপনি লক্ষ্য করবেন যে জাতীয় নির্বাচনের পর থেকে এই 4 মাসে বিএনপির মোটা দাগে সমাবেশ হয়েছে একটি, মানে বড় কোনো কর্মসূচি একটি হয়েছে। এই বিষয়টাকে কি মনে হয় যে বিএনপির যে একটা নিষ্ক্রিয়তা ছিল, রাজনৈতিক নিষ্ক্রিয়তা, সেখান থেকে তারা বের হয়ে আসছে কিনা? আমরা যদি গত বছরের 28শে অক্টোবরের পর থেকে বিএনপির অ্যাক্টিভিটিস দেখি, সেদিনের মহাসমাবেশটা পণ্ড হয়েছে, সেটা তো আমরা জানি। তারপর থেকে আসলে মামলা, তারপর আত্মগোপনে গেছে কর্মীরা, এক ধরনের খুব সাইলেন্স ছিল দলটি। তার মধ্যে ইলেকশনটা হয়েছে। আমরা এই বছরও দেখেছি নির্বাচনের পরেও কিন্তু বিএনপির তেমন কোনো রাজনৈতিক সক্রিয়তা চোখে পড়েনি। কিছু লিফলেট বিতরণ করেছে, দু একটি ঘরোয়া সভা সমাবেশ প্রেস ক্লাবে করেছে। এই সপ্তাহে বলতে পারি তারা হঠাৎ করে রাজপথের কর্মসূচিতে সক্রিয় হয়েছে। যেমন এই শুক্রবার থেকে আজকে 5 দিন ধরে দলটি নয়াপল্টনে 2টো সমাবেশ করেছে, যুবদলের সমাবেশ, মহানগর দক্ষিণের সমাবেশ করেছে। সেখানে দলের মহাসচিব কথা বলেছেন এবং 6.5 মাস পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান অফিসে সংবাদ সম্মেলন করেছেন। ওনার সবশেষ সংবাদ সম্মেলন করেছিলেন গত বছরের 27শে অক্টোবর, মহাসমাবেশের আগের দিন। এবং ঠিক এরপর 6.5 মাস হয়ে গেছে, উনি পরশুদিন, গতকালের আগের দিন নয়াপল্টনে প্রেস ব্রিফ করেছেন। তো এটা কিন্তু একটি চোখে পড়ার মতো তফাৎ যে দীর্ঘ 6.5 মাস একটি দলের মহাসচিব প্রেস ব্রিফিং করছেন না। এবং গত এই 2 দিন ধরে যেটা হচ্ছে যে জোটের সঙ্গে তারা বসছেন, যেটা আমরা গত 6 মাসে দেখিনি। গতকাল হয়েছে লেবার পার্টির সঙ্গে বসেছে, সমমনা জোটের সঙ্গে বসেছে। আজ বিকেলে কিছুক্ষণ পরে বৈঠক আছে নুরুল হক গণ অধিকার পরিষদের সঙ্গে এবং গণতান্ত্রিক বাম ঐক্য জোটের সঙ্গে বসবেন বিএনপি মহাসচিব। তো এই যে হঠাৎ করে, আমি যদি বলি যে দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা ভেঙে হঠাৎ করে বিএনপি কিন্তু তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো এগিয়ে নিচ্ছে। আমি বলবো এটাকে তাদের সক্রিয়তা শুরু হয়েছে, বা তারা এক ধরনের সভা সমাবেশ, মিটিং। এবং আমি গতকাল গুলশান অফিসে ছিলাম, সেখানে দেখেছি একের পর এক নেতারা আসছেন, বৈঠক করছেন, মিডিয়া সেলের বৈঠক হচ্ছে, দোতলায় বৈঠক ছাড়াও নেতারা বসছেন। মানে দলের যে সক্রিয়তা, সেটা কিন্তু তাদের দলীয় কার্যালয়ে আমার মনে হয়েছে এটা আগে ছিল না, এবং এটা তারা করছেন। তো এটাকে আমি অবশ্যই একটা পরিবর্তন বলবো। মানে আপনার কাছে হঠাৎ কেন, মানে এতদিন প্রায় 6 মাস তারা নিষ্ক্রিয় ছিল, 6 মাস পরে আবার কেন সক্রিয় হচ্ছে? এটার সাথে কি ডোনাল্ড লু আজকে বাংলাদেশে আসলেন, এটার কোনো সম্পর্ক আছে কি? হতে পারে বিকজ এই সক্রিয়তা গত মাসে কেন ছিল না? আপনার এই প্রশ্নটা আপনি করতে পারেন যে গত মাসে কেন না, তার আগের মাসে কেন না। এই শুক্রবার থেকে আমি দেখছি যে কর্মসূচি বলেন, সভা সমাবেশ বলেন, প্রেস ব্রিফিং বলেন, বা জোটের সঙ্গে বৈঠক, সবকিছু কিন্তু এই সপ্তাহে তারা শুরু করেছে মানে চোখে পড়ার মতো কর্মসূচি। ডোনাল্ড লু এর সঙ্গে আসার সঙ্গে এটার একটা সম্পর্কিত থাকতে পারে। তারা হয়তো তাদের সক্রিয়তা দেখাচ্ছেন, কারণ আপনি যদি এত বড় একটা পলিটিক্যাল পার্টি তাদের নিষ্ক্রিয়তা দেখেন, তাহলে তাদের তো অনেক কিছু নিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বলে না, বা নেতাকর্মীদের কাছে একটা অবস্থান, তাদের কাছে একটা বার্তা হতে পারে যে আবার কিছু একটা কৌশল নিয়ে বা আন্দোলন বলেন, সব কিছু নিয়ে একটা পরিকল্পনা হয়তো তারা করছে, আবার মাঠে নামতে চায়। সেই জায়গাটা হয়তো ডোনাল্ড লুকে দেখানোর বিষয় রয়েছে। কিন্তু ডোনাল্ড লুর বিষয়ে তারা কিন্তু তাদের কাছে কালকে প্রশ্ন করেছিলাম। পরশুদিন বিএনপি মহাসচিবকে জানতে চেয়েছিলাম যে ডোনাল্ড লু আসছেন, আপনাদের প্রতিক্রিয়া বা আওয়ামী লীগের প্রতিক্রিয়া তো আমরা জানি। তো তখন বিএনপি মহাসচিব বলছেন যে কে আসলো কে গেল এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নেই। এবং গতকাল আমি 2জন নেতার সঙ্গে কথা বলেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। নজরুল ইসলাম খান বলেছেন যে এটা ওনার সফর, উনি আসবেন, আমাদের কাছে এই সফর গুরুত্বপূর্ণ না, আমরা তার চেয়ে আমাদের নিজেদের সংকট, দেশের সংকট, সেগুলাকে নিয়ে আমরা উদ্বিগ্ন। এবং ঠিক আছে, কেউ যদি বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনে যদি কেউ সমর্থন দেয়, আমরা সাধুবাদ জানাই। কিন্তু উনি একটি কথা বলেছেন যেটা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের মানুষ তাদের সংগ্রাম, দাবি আদায় নিজেরাই করে নিয়েছে। এই মেসেজটা আমার কাছে মনে হয়েছে, এই কথার মাধ্যমে তারা হয়তো এটা বোঝাতে চান যে
যে বিদেশ নির্ভরতা কিছুটা আমরা দেখেছি যে আমেরিকার সঙ্গে বিএনপির একটা সখ্যতা বা কিছু একটা সমর্থন, সেই জায়গা থেকে তাদের হয়তো মোহভঙ্গ হয়েছে। গত নির্বাচনের অভিজ্ঞতা থেকে তারা হয়তো শিখেছে যে এই নির্ভরতা কাটিয়ে, কারণ নির্ভরতা থেকে কিন্তু অ্যাচিভমেন্ট কিছু হয়নি, সেটা কাটিয়ে হয়তো তারা নিজেদের শক্তিতে দাঁড়ানোর চেষ্টা হয়তো করবে, আমার কাছে মনে হয়। জানার আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে মাঝখানে বিভিন্ন সংবাদপত্র তথ্য এসেছে, আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব পদটায় রদবদল আসতে পারে। এই ব্যাপারে আপনার কাছে কতটুকু তথ্য আছে? এটা নিয়ে আমি যেটা জানি, আমার কাছে যেটা মনে হয় যে বিএনপির এই যে নির্বাচনে তাদের লক্ষ্য অর্জন হয়নি বা রাজনৈতিক দাবি দেওয়া তারা আদায় করতে পারেননি, এটার দায়ভার বিএনপি মহাসচিবের উপর একটা, যেহেতু সব দলেই কিছুটা কোন্দল থাকে, অন্তর্দ্বন্দ্ব যদি হয় সেটা বড় বড় সব দলেই থাকে। তো মির্জা ফখরুলের যেরকম মিত্র আছে দলে, সেরকম তার বিরোধিতাকারীও আছে। তো একটা চেষ্টা আছে যে এই দায়ভারটা তার নেতৃত্বের উপর, যে তার ব্যর্থতা, এরকম একটা চাপানোর চেষ্টা আছে, আলোচনাও আছে। কারণ যখন আপনি সব দিক থেকে বিপর্যস্ত একটা দল, লক্ষ্য অর্জন হয়নি, নেতাকর্মীরা হামলা নানান রকম বিষয় আছে, খুব বিপর্যস্ত একটা দল, তো তার দায়ভার কে নেবে? আবার তাদের যে প্রধান নেতা তিনি দেশের বাইরে, সব কিছু মিলিয়ে যখন আত্মমূল্যায়ন, আত্মসমালোচনার জায়গা আছে, তিনি যেহেতু দলের মহাসচিব, একটা দল তো বা একটা গ্রুপ, কিছু নেতা তার উপর, হ্যাঁ, যে সমস্ত দায়ভার তার গত নির্বাচনে এবং 18 নির্বাচন এবং এই নির্বাচন। তো এরকম একটা দাবি আছে নেতাদের, এবং কাদের দাবি? সেটা হচ্ছে যারা আগ্রহী, মহাসচিব হতে চান, কিন্তু কয়েকজনের নাম আছে, কয়েকজনের আগ্রহের কথা আমি জানি, নামগুলো বলা যায়, আমি গত সতেও বলেছি। তো আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এইটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানে মহাসচিব হিসেবে তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমি যতদূর জানি নেই। তিনি আছেন, এবং কারণ দলে তার আসলে বিকল্প নেই, এরকম করে দেশের যে নেতৃত্ব, আপাতত তো তিনি মহাসচিব, এই যে বিকল্প যে মানুষ, সেটি এখনো বোধহয় তারা তৈরি করতে পারেননি, এখনো পর্যন্ত সম্ভাবনা মনে হয় নেই। ওকে, জানার আরেকটা বিষয়, যে আপনি বলছিলেন যে বিএনপির হয়তো বিদেশি মোহটা কেটে গেছে, সেই জায়গা থেকে জাতীয় নির্বাচনের আগে তারা কিছু শরিক দলের সাথে এক হয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছিল। এই সময়ে এসে কিন্তু আমরা বিএনপির পাশাপাশি সেই শরিক দলগুলোকেও দেখছি না। এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন, যে এই শরিক দলগুলো ছাড়া কি আসলে বিএনপি এখন আন্দোলন করতে পারবে কিনা? যে দলগুলোর সঙ্গে বিএনপি বসেছিল, মানে আন্দোলনের টেবিলে বসেছিল, বৈঠক করেছে নির্বাচনের আগে, সিরিজ বৈঠক হয়েছে, যেমন গতকালও দুটো দলের সঙ্গে হয়েছে, আজকে হবে, আমি একটু পরে সেখানে যাব। তো এই দলগুলোর যদি বলেন দলগুলোর শক্তি কতটুকু, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল যারা দেশ চালিয়েছে বা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের সঙ্গে যদি এই দলগুলোর তফাৎ দেখেন, যে আপনার মিত্র দল 36টা দলের মতো ছিল নির্বাচনের আগে, তো এটা হচ্ছে তারা বলছেন আন্দোলনের জোট, আদর্শিক জোট না। আচ্ছা, তো এই দলগুলো হচ্ছে অধিকাংশই নাম সর্বস্ব, যাদের ভোট নেই, যাদের অধিকাংশেরই জনসমর্থন নেই, নেতাকর্মী নেই, জেলায় জেলায় কমিটি নেই, মানে বিএনপির সঙ্গে তুলনা, আওয়ামী লীগ বিএনপি একটি মানে অনেক বড় দল, সেই তুলনায় তাদের চারপাশে ওখানেও আছে। বিএনপির সঙ্গে যে দলগুলো আছে অধিকাংশই কিন্তু তাদের কাছাকাছিও না, হয়তো একজন নেতা আছেন তাকে সবাই চেনেন, বা সব জেলায় মানে সাংগঠনিক দিক থেকে কিন্তু তারপরেও বিএনপি মনে করেছে যে বিরোধী রাজনৈতিক জোটগুলোকে যদি এক করা যায়। কিন্তু এখন যেটা হয়েছে যে ইলেকশনের পরে, মানে আমরা যদি 7 জানুয়ারির নির্বাচনের কথা বলি, সেই নির্বাচনের পরে কিন্তু এই জোট নামমাত্র ছিল, কার্যতই অচল। এখন কিন্তু আবার শুরু হয়েছে। কিন্তু আমি তারপরেও বলবো যে এই দলগুলোর শক্তি যত কমই থাকুক, তাদের তো এক ধরনের রাজনৈতিক কার্যক্রম আছে। বিএনপি চাচ্ছে যে সরকারের সমর্থনের বাইরে যে দলগুলো রয়েছে, মানে সরকার বিরোধী যে, সেগুলোকে একসঙ্গে করে, কারণ তারা সেই রাজনীতি করার চেষ্টা করছে যে সরকারের বিরোধী যারা জোট, যারা বিএনপির দাবিগুলোর সঙ্গে একমত, তাদেরকে নিয়ে একসঙ্গে একজোট হয়ে একটা আওয়াজ তোলা, এবং সেই মাঝখানে যে দলগুলো রয়েছে বিএনপির পক্ষে, তারা যত কম শক্তিশালী হোক, সবাই মিলে যদি একটা আওয়াজ করা যায়, এই চেষ্টা কিন্তু তাদের আছে। ধন্যবাদ জাহানারা। আজ এ পর্যন্তই। রবি থেকে বৃহস্পতি 10 মিনিট শোর সঙ্গেই থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।